আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। শুরুতেই জানিয়ে দেব ব্রিটিশ জাহাজে হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা ইয়েমেনের হুথিদের। এরপর জানাবো ইসরায়েল শর্ত মেনে নিলে 2-1 দিনের মধ্যেই যুদ্ধবিরতি জানালো হামাস। ইসরায়েলি ট্যাঙ্কের চাপায় নিহত ফিলিস্তিনি। প্রতি মুহূর্ত মূল্যবান, গাজায় যুদ্ধবিরতি দ্রুত আহ্বান ইউনিসেফ প্রধানের। আরও জানিয়ে দিব দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হয়ে বিজয়ী ভাষণে যা বললেন শাহবাজ শরীফ। এদিকে ওয়াশিংটন ইরাককে নিরাপত্তাহীন করতে আইএসআইএসকে ব্যবহার করছে বললেন আল ফাতলাভি। এবং সর্বশেষে জানিয়ে দিব লোকসভা নির্বাচনে বিরোধী জোট বিজেপিকে ক্ষমতা থেকে সরিয়ে দিবে বললেন লালু প্রসাদ যাদব। ব্রিটিশ জাহাজে হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা হুতিদের। আজ প্রকাশিত এই ছবিতে দেখা যাচ্ছে বেলিজ পতাকাবাহী জাহাজ রবিবার লোহিত সাগরে ডুবে যাচ্ছে। ইয়েমেনের হুতি যোদ্ধারা বলেছে যে তারা যুক্তরাজ্যের মালিকানাধীন জাহাজ রবিবার ডুবে যাওয়ার পর ইডেন উপসাগরে ব্রিটিশ জাহাজ লক্ষ্যবস্তু করে হামলা চালিয়ে যাবে। মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করেছে যে 18 ফেব্রুয়ারি হুতিদের দ্বারা নিক্ষেপ করা একটি অ্যান্টিশিপ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাতে রবিবার ডুবে গেছে। ইয়েমেন আরও ব্রিটিশ জাহাজ ডুবিয়ে রাখবে এবং ব্রিটেনের উপরে যে কোনো প্রতিক্রিয়া বা অন্যান্য ক্ষতির দায় চাপানো হবে। হুতির নেতৃত্বাধীন সরকার উপপররাষ্ট্রমন্ত্রী হুসেন আল ইজি এক্সে পোস্টে বলেছেন তারা একটি দুর্বৃত্ত রাষ্ট্র যারা ইয়েমেন আক্রমণ করে এবং গাজার বেসামরিকদের বিরুদ্ধে চলমান অপরাধের পৃষ্ঠপোষকতায় আমেরিকার সাথে অংশীদার হয়। ইসরায়েল শর্ত মেনে নিলে 2-1 দিনের মধ্যে যুদ্ধবিরতি জানালো হামাস। ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন যদি দখলদার ইসরায়েল তাদের দেওয়া শর্ত মেনে নেয় তাহলে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে গাজায় যুদ্ধবিরতি শুরু হতে পারে। আজ মিশরের রাজধানী কায়রোতে যুদ্ধবিরতি নিয়ে হামাস, ইসরায়েল ও মধ্যস্থতাকারী দেশগুলোর মধ্যে আলোচনা শুরু হয়। এই আলোচনা শুরুর আগে এমন তথ্য জানার নাম প্রকাশ না করার হামাসের ওই কর্মকর্তা তিনি বলেন যদি ইসরায়েল হামাসের শর্ত মেনে নেয় যার মধ্যে রয়েছে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের গাজার উত্তরাঞ্চলে নিজেদের ঘরবাড়িতে ফিরতে দেওয়া এবং ত্রাণ সহায়তার সরবরাহ বৃদ্ধি করা তাহলে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে যুদ্ধবিরতির পথ খুলবে। গতকাল যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা জানান ইসরায়েল 6 সপ্তাহের যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। এখন প্রস্তাবটি কার্যকর হওয়ার বিষয়টি নির্ভর করছে হামাসের ওপর। যদি তারা এতে সম্মতি দেয় তাহলে দুপক্ষের মধ্যে ফের যুদ্ধবিরতি হবে। 2 সপ্তাহ আগে ফ্রান্সের প্যারিসে মধ্যস্থতাকারী দেশগুলো হামাস ও ইসরায়েলের মধ্যে নতুন যুদ্ধবিরতির একটি কাঠামো তৈরি করে। এতে বলা হয় প্রথমে 6 সপ্তাহের যুদ্ধবিরতি হবে। এই সময়ের মধ্যে হামাস 40 ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে। অপরদিকে অবৈধ দখলদার ইসরায়েল তাদের কারাগার থেকে কয়েকশো ফিলিস্তিনিকে মুক্তি দেবে। এছাড়া যুদ্ধবিরতি চালার সময় গাজার বিপুল ত্রাণ যাওয়ার ব্যবস্থা করা হবে। গত 7 বছরে অক্টোবর ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতি লক্ষ্য করে হামলা চালায় হামাস। এরপর ওই দিন থেকেই গাজায় বর্বরতা শুরু করে ইসরায়েলিরা। তাদের হামলা এখনো পর্যন্ত গাজায় 30,000-এর বেশি মানুষ প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন আরও 80,000 ফিলিস্তিনি। যুদ্ধে গাজা উপত্যকার প্রায় সব মানুষ বাড়িঘর হারিয়ে বাস্তুচ্যুত হয়ে পড়েছেন। ইসরায়েলি ট্যাঙ্কের চাপায় নিহত ফিলিস্তিনি। ইউরোমেড হিউম্যান রাইটস মনিটরের নামের একটি মানবাধিকার সংস্থা জানিয়েছে ইসরায়েলি ট্যাঙ্ক ইচ্ছাকৃতভাবে ফিলিস্তিনিদের শরীরের উপর দিয়ে উড়িয়ে দিয়েছে সেনারা। এতে এ পর্যন্ত চাপা পড়ে নিহত হয়েছেন গাজা উপত্যকার কয়েকজন ফিলিস্তিনি। খবর আল জাজিরার। জেনেভা ভিত্তিক এই সংস্থাটি বলেছে গত 29 ফেব্রুয়ারির গাজা জেইতুন এলাকায় ইচ্ছাকৃতভাবে ট্যাঙ্কের নিচে ফেলে এক ফিলিস্তিনিকে হত্যা করা হয়। এ সময় তার হাত প্লাস্টিকের হাতকড়া দিয়ে বাঁধা ছিল। এমন আরেকটি ঘটনা ঘটেছে এবছর 23 জানুয়ারি। একটি ইসরায়েলি ট্যাঙ্ক খান ইউনিসের তাইবা টাওয়ার এলাকায় আশ্রয়স্থলে ঘুমিয়ে থাকা একটি পরিবারের উপর চালিয়ে দেওয়া হয়। এতে একই পরিবারের বাবা ও মেয়ের মৃত্যু হয়। আহত হন ওই পরিবারের আরও 3 সন্তান ও তাদের মা। প্রায় 5 মাস ধরে চলা ইসরায়েলি হামলায় গাজায় এখনো পর্যন্ত 30,000-এর বেশি মানুষ নিহত হয়েছেন। হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় তথ্য জানিয়েছে। হামাসের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল কুদ্রা বলেন গাজার আল শিবা হাসপাতালে অপুষ্টি, পানির শূন্যতা ও দুর্ভিক্ষের কারণে শিশুরা মারা যাচ্ছে। এ ধরনের মৃত্যু ঠেকাতে আন্তর্জাতিক সম্প্রদায়কে অবিলম্বে পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছেন তিনি। প্রতি মুহূর্ত মূল্যবান, গাজায় দ্রুত যুদ্ধবিরতির আহ্বান ইউনিসেফ প্রধানের। দখলদার ইসরায়েলের নৃশংস হামলার মধ্যে তীব্র খাদ্য সংকটে ভুগছে গাজাবাসীরা। খাদ্য ঔষধের অভাবে মৃত্যু হচ্ছে শিশুদের।
এই পরিস্থিতিতে গাজায় দ্রুত যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। আজ ইউনিসেফ প্রধান ক্যাথরিন রাসেল বলেছেন, মারাত্মক অপুষ্টির সম্মুখীন গাজা শিশুদের জন্য এখন প্রতিটি মুহূর্ত গুরুত্বপূর্ণ। পানিশূন্যতা ও পুষ্টিহীনতায় ভোগা নবজাতক শিশুদের চিকিৎসার জন্য সাহায্যের আবেদন জানিয়েছেন গাজার চিকিৎসকরা। উত্তর গাজার কামাল আদওয়ান হাসপাতালের শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার ইমাদ দারদোনা বলেছেন, হাসপাতালের চিকিৎসকরা অপুষ্টি ও পানিশূন্যতায় ভোগা শিশুদের জন্য সর্বোচ্চ যা করতে পারে তা হল স্যালাইন বা চিনির দ্রবণ দেওয়া। তিনি বলেন, মূলত খাদ্যের অভাবের কারণে অবস্থা হয়েছে। বিশ্বের কাছে আমার বার্তা হলো সব শিশুদের বাঁচানোর জন্য হস্তক্ষেপ করা। এই যুদ্ধ অবিলম্বে বন্ধ করতে হবে। এর আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, গাজার হাসপাতালে অন্তত 10 জন শিশু অনাহারে মারা গেছে বলে নিশ্চিত করা গেছে। এই ঘটনাটিকে আরেকটি দুঃখের শুরু হিসেবে বর্ণনা করেছেন ডব্লিউএইচওর মুখপাত্র ক্রিস্টিয়ান লিন্ডমেয়ার। দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হয়ে বিজয়ী ভাষণে যা বললেন শাহবাজ শরীফ। পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ PMLN সভাপতি শাহবাজ শরীফ। আজ দেশটির জাতীয় পরিষদের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের ভোটের দেশের 24তম প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন তিনি। এ নিয়ে দ্বিতীয়বারের মতো দক্ষিণ এশিয়ার পরমাণু শক্তিধর এই দেশটির প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন প্রভাবশালী শরীফ পরিবারের এই সদস্য। এর মধ্যেই বিজয় ভাষণ দিয়েছেন নতুন প্রধানমন্ত্রী। দেশের 24তম প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বক্তৃতায় শাহবাজ শরীফ জানান, সামনের কাজ কঠিন কিন্তু অসম্ভব নয়। একই সঙ্গে সকল সমর্থক ও জোটকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। এই পদে মনোনীত করার জন্য PMLN সুপ্রিমো নওয়াজ শরীফকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। দেশের রাজনৈতিক অস্থিরতার ইতিহাস তুলে ধরে PPP প্রতিষ্ঠাতা জুলফিকার আলী ভুট্টোর জুডিশিয়াল কিলিং এর দুঃখ প্রকাশ করেছেন শাহবাজ শরীফ। পাশাপাশি গণতন্ত্রের জন্য চূড়ান্ত মূল্য দেয়ার তার কন্যা ও সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোকেও শ্রদ্ধা জানিয়েছেন তিনি। কারো নাম উচ্চারণ না করে পাকিস্তান তেহরিক ইনসাফ PTI ক্ষমতায় থাকার সময় বিরোধীদের আক্রমণে নিন্দা করেন শাহবাজ শরীফ। এছাড়াও দেশের সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলা জাতীয় স্বার্থের পরিপন্থী বলেও কটাক্ষ করেছেন তিনি। শাহবাজ বলেন, এটি দুই নেতৃত্বের মধ্যে পার্থক্য। হাউস সাক্ষী যে PMLN কখনো প্রতিহিংসার রাজনীতিতে লিপ্ত হওয়ার কথা ভাবেনি। বিরাজমান সংকট থেকে দেশকে বের করে আনার জন্য তার সরকারের পরিকল্পনা সম্পর্কে শাহবাজ শরীফ বলেন, দেশের ভাগ্য পরিবর্তন করতে ও চ্যালেঞ্জগুলো কাটিয়ে উঠতে সর্বস্তরের মানুষকে এক হতে হবে। উন্নয়ন, স্বাস্থ্য, শিক্ষা খাতে টাকা আসবে কোথা থেকে? সশস্ত্র বাহিনী সরকারি কর্মচারীদের বেতন কোথা থেকে দেওয়া হবে? সবই বছরের পর বছর ধরে ঋণের মাধ্যমে বহন করা হচ্ছে। এটি আজ দেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এর আগে পাকিস্তানের স্পিকার আয়াজ সাদিক তার ঘোষণায় বলেছেন, মিয়া মোহাম্মদ শাহবাজ শরীফ 2201 ভোট পেয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী ওমর আইয়ুব পেয়েছেন 92 ভোট। এরপর স্পিকার শাহবাজকে প্রধানমন্ত্রী আসনে বসার ও ভাষণ দেওয়ার আমন্ত্রণ জানান। ফলাফল ঘোষণার সঙ্গে সঙ্গে SIC আইন প্রণেতারা হট্টগোল শুরু করে এবং শাহবাজের বক্তৃতা ব্যাহত করার জন্য স্লোগান দেয়। ওয়াশিংটন ইরাককে নিরাপত্তাহীন করতে ISISকে ব্যবহার করছে। ইরাকের ফাতা জোটের এক সদস্য বলেছেন, ইরাককে নিরাপত্তাহীন করতে ওয়াশিংটন সন্ত্রাসী গোষ্ঠী দায়েশকে কাজে লাগাচ্ছে। ইরাকের ফাতা জোটের সদস্য আলী আল ফাতলাভি বলেছেন, ইরাকের বিভিন্ন এলাকায় থাকা সন্ত্রাসী ISISকে দেশটির নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে অভিযান চালানোর জন্য উস্কে দিচ্ছে আমেরিকা। এই প্রেক্ষাপটে ইরাকের রাজনীতি বিশ্লেষক কাসেম আত-তামিমি বলেছেন, ইরাকের তেলের দখল নিয়েছে আমেরিকা। এই ইস্যুটিকে তারা বাগদাদের বিরুদ্ধে চাপ সৃষ্টির একটি হাতিয়ারে পরিণত করেছে। ওয়াশিংটন এখন চাচ্ছে ওই হাতিয়ারকে কাজে লাগিয়ে ইসরায়েলের স্বার্থে ইরাকে তাদের সেনাবাহিনীকে মোতায়েন রাখতে। এবং সর্বশেষ জানিয়ে দিব, লোকসভা নির্বাচনে বিরোধী জোট বিজেপিকে ক্ষমতা থেকে সরিয়ে দিবে। ভারতে বিজেপি বিরোধী ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স অন্তর্ভুক্ত বিভিন্ন দল যৌথভাবে আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপিকে ক্ষমতা থেকে সরিয়ে দিবে বলে মন্তব্য করেছেন বিহারের সাবেক মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব। রাষ্ট্রীয় জনতা দলের প্রধান লালু প্রসাদ যাদব আজ বিহারের পাটনা গান্ধী ময়দানে ইন্ডিয়া জোটের নেতাদের উপস্থিতিতে এক বড় সমাবেশে বক্তব্য রাখার সময় ওই মন্তব্য করেন। আরজেডি প্রধান লালু প্রসাদ যাদবের অভিযোগ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সারা দেশে মানুষের মধ্যে ঘৃণা ছড়াচ্ছেন। তিনি বলেন, আপনি সারা দেশে বিদ্বেষ ছড়াচ্ছেন, রাম রহিমের অনুসারীদেরকে মধ্যে ঘৃণা ছড়াচ্ছেন।